have seen that how the concept of adjective clause we have proceed or advanced, and we now have a thorough understanding. আমরা মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজটা খুব সুন্দর করে বুঝতে পারছি যে আসলে অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে রোল প্লে করে, ঠিক আছে? এবং আজকে আমরা একটা অন্যরকম ক্লাস করব। আজকের এই ক্লাসে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমাদের এই অ্যাডজেক্টিভ ক্লজটা প্রকৃতপক্ষে কাজে লাগতেছে, মানে পড়াশোনার ক্ষেত্রে, ঠিক আছে? তো এটার জন্য আমি যেটা করব, আপনাদেরকে মেনলি ডেইলি স্টার ওয়েবসাইটটাতে নিয়ে যাবো ওদের, এবং এটা নিউজ পেপারের একটা ক্লাস, সো দ্যাট আপনি রাইটিংটা বুঝতে পারেন এখান থেকে কিভাবে আসলে লিখবেন। মনে রাখবেন যে আপনাকে যে যতই সাজেশন দিক বা ট্রিক্স দিক, কোনো একটা কিছুতে মাস্টার হওয়ার জন্য বা এক্সেলেন্সের জন্য আপনাকে লিটারেলি পড়তে হবে। এটার কোনো শর্টকাট কিছু নাই যে শর্টকাটে পড়ে এক্সেলেন্ট হয়ে গেলেন। তো ইউ হ্যাভ টু রিড রিড অ্যান্ড রিড, প্রচুর পরিমাণ পড়বেন। আমি এই যে সব বিকালবেলা অফিস থেকে বের হয়ে তারপর গেলাম ডাক্তারের কাছে, আমরা দুজন চেতককে নিয়ে ডাক্তার দেখাইলাম, আসলাম, আমি এসেই পড়তে বসে গেছি। কারণটা কি? কারণ এই একটা জিনিসের কোনো অল্টারনেটিভ আমার কাছে নাই, এটা পড়তেই হবে। যেহেতু আমি পড়াই, সো আমাকে পড়তে হবে, এটার কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? তো এই জায়গাটায় কোনো ফাঁকিবাজি করেন না কারোর সাথে। এখন দেখবেন যে কিভাবে হোমওয়ার্ক গুলো আমাকে পাঠাবেন, আপনাদেরকে আমি দেখাবো আজকে, ঠিক আছে? যে হাউ টু সেন্ড হোমওয়ার্ক মি। তো আমি একটা কাজ করি, আমি এই ক্লাসটার নাম করে দিচ্ছি নিউজ পেপার ক্লাস 1, ঠিক আছে? এটা দয়া করে মাথায় রাখবেন যে কি বলে, হলো কিসের ক্লাস, এটা হলো পত্রিকা 01, ঠিক আছে? কারণ আপনাদের তো 20টা বা 25টা নিউজ পেপারের ক্লাসও আছে। তো নিউজ পেপারে আপনার যে রাইটিং এর ক্লাসগুলো হচ্ছে কি সিনক্রোনাইজড, ঠিক আছে? এখন আমরা দেখি, আসেন দেখি। তো আপনি যেহেতু এখন অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন, সো ইউ নো হাউ টু ইউজ অ্যাডজেক্টিভ ক্লজ, হাউ টু রিডিউস ইট, হাউ টু ডু মেনি ডিফারেন্ট থিংস। তা আপনার টার্গেট হবে হোয়াট এভার ইউ রিড, ওই জায়গাতে গিয়ে if you can see the presence of adjective clause and you need to pick the sentence, you need to কি বলবো, you need to scrutinize the sentence. Okay, you need to find out the anatomy of the whole sentence, and you have to feel a satisfaction that yes, I have, what to say, scrutinized the subtle facts related to this sentence. Okay, যেমন ধরেন আমি অপিনিয়ন পার্টি যাই, ফর এক্সাম্পল, হ্যাঁ, ফর এক্সাম্পল একটা নেই আমরা, ধরেন এটাই নিলাম, মোহাম্মদ এমডি আল মামুন সাহেবের একটা একটা প্যাসেজ বা একটা লেখা, ঠিক আছে, নিলাম মনে করেন এটা। ওকে, যেমন ধরুন আমি এখান থেকে এই একটা বাক্য নিলাম, হ্যাঁ, র্যান্ডমলি, কোনো মুখস্থ করে বসি নেই যে ভাই এটা পড়বো আজকে, হ্যাঁ, আমি একটা বাক্য এখানে নিলাম। এখন কিভাবে পড়বো দেখেন, ভালো করে ব্যাপারটা বুঝেন। পত্রিকা ক্লাসগুলো আমরা মূলত এইভাবে কথাবার্তা বলবো আপনাদের সাথে। এই যে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন না বাক্যটা যে কপি করে নিয়েছি? হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন ধরেন আই এম টেলিং ইউ দ্যাট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। প্রথমে প্রশ্ন করলাম, আপনি কি দিবেন উত্তরটা বলেন দেখি। এটা কি সেন্টেন্স? এটা কি সিম্পল, কম্পাউন্ড না কমপ্লেক্স দাদা। কমপ্লেক্স? বলেন। দাদা কমপ্লেক্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স। I say কমপ্লেক্স। this is a complex কমপ্লেক্স sentence. সেন্টেন্স। Okay, তাহলে আমি নোট করলাম যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন সেন্টেন্সটা যে কমপ্লেক্স, আমাদের স্টেপ বাই স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করে দেখতে হবে, অর্থাৎ উই আর জাজিং দ্য অ্যান্সার, ওয়েদার
দ্য অ্যান্সার ইউ সে ইট ইজ রাইট অর রং। প্রথমে যদি বলা হয় যে এখানে মেইন ক্লজ কোনটা, মেইন ক্লজ হচ্ছে, বলেন তো কোনটা? This was disparately Dispute a border trade in যদি ভুলভাল পড়েন তাহলে হইব trend. Sorry. ডিসপ্যারিটি। These ways disparity reflect a border trend. এখন এইখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে গিয়ে কি, যে দিস ওয়েজ ডিসপ্যারিটি রিফ্লেক্টস এ ব্রডার ট্রেন্ড। ওয়েজ ডিসপ্যারিটি মানে কি, মানে হচ্ছে মজুরি, ওয়েজ মানে হচ্ছে মজুরি, আর ডিসপ্যারিটি মানে হচ্ছে কি বৈষম্য বা অসামঞ্জস্যতা। তো এই যে মজুরিতে যে একটা অসামঞ্জস্যতা বা বৈষম্য, এটা প্রতিফলিত করে কি, প্রতিফলিত করে একটা বড় একটা ট্রেন্ডকে প্রতিফলিত করে। এখন ধরেন এই যে বাক্যের সাবজেক্ট, দিস ওয়েজ ডিসপ্যারিটি বাক্যের সাবজেক্ট, বাক্যের ভার্ব হলো, এটা কি করে, রিফ্লেক্ট করে। অবজেক্ট হচ্ছে কাকে রিফ্লেক্ট করে, একটা ব্রডার ট্রেন্ড রিফ্লেক্ট করে। তো ব্রডার ট্রেন্ড হচ্ছে অবজেক্ট। এরা বলতেই পারেন যে ভাই ব্রডার ট্রেন্ডের জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, ঠিক আছে। তো ব্রডার ট্রেন্ডের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনলে কি করতে হবে, এটা একটা বাক্য লিখতে হবে। তাই মনে করে লিখলাম যে রুরাল, ঠিক আছে, উইমেন আর এফেক্টেড ইন এ ব্রডার ট্রেন্ড, ঠিক আছে। কিংবা বলতে পারেন যে ইন দিস ব্রডার ট্রেন্ড, ঠিক আছে, এরকম বলতে পারেন চাইলে, একটু সহজ করে বোঝার জন্য। তাহলে এই যে দেখেন, ইন প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এই ব্রডার ট্রেন্ডটা। বুঝতে পারছি আমরা সবাই? হ্যাঁ, হ্যাঁ দাদা। বুঝতে পারছি কিন্তু। তো এটা যে বুঝতে পারছি, তাহলে ইন দিস ব্রডার ট্রেন্ড, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, হুইচ লিখতে পারি, বাকিটা বসাই দেব, রুরাল উইমেন আর এফেক্টেড ইন। এখন যেটা কাটলেন, যে এই যে বর্ডার ট্রেনটা কাটলেন, এখন এরা একটা ইন আছে, এই ইনটা কার সাথে কানেক্টেড, এই বর্ডার ট্রেনের সাথে কানেক্টেড। এই কারণে আপনাকে কি করতে হবে, ইনটা নিতে হবে কোথায়, এই যে ইন হুইচ করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি দাদা। বুঝতে পারছেন না? জি, বুঝতে পারছি। হ্যাঁ দাদা। এখন দেখেন, এই আরো যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা ধরবো কিভাবে। সবসময় মনে রাখবেন, একটা বাক্যের একটা স্কেলিটন আছে, ঠিক আছে। এই বাক্যটার স্কেলেটন ছিল এইটাই, যে রুরাল উইমেন আর এফেক্টেড ইন দিস ব্রডার ট্রেন্ড। এখন কিরকম ভাবে এফেক্টেড হয়, খুব ভয়ঙ্কর বৈষম্যপূর্ণ হবে, ডিসপ্রপোর্শনেটলি। প্রপোর্শনেট মানে আনুপাতিক, সমানুপাতিক। আর ডিসপ্রপোর্শনেট মানে কি, অসমানুপাতিক। এই ডিসপ্রপোর্শনেটলি, তাহলে এই অ্যাডভার্বটা যদি এখানে থাকে, মানে আমি প্রথম ছোট করে লিখছিলাম, এখন বড় করে লিখতেছি, তাহলে এটা এখানেও হবে, ইন হুইচ রুরাল উইমেন আর ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড। আচ্ছা, তারা যে এফেক্টেড হয় কার দ্বারা হয়, এই যে বাই সোশ্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস, সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অসমতার দ্বারা। তাহলে আমি যদি বলি যে রুরাল উইমেন আর ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড বাই ব্লা 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 ইন দিস ব্রডার ট্রেন্ড, তাহলে এটাও কিন্তু এই এফেক্টেড এর সাথে গিয়ে বসে যাবে। বসে যাবে না বলুন তো বুদ্ধি করে? বুঝবে দাদা। বসে যাবে কিন্তু। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি উই ক্যান মেক বিগ সেন্টেন্সেস। এখন ধরেন আপনি লিখতেছেন, হ্যাঁ, এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো সেন্টেন্সটাকে এরকম ভেঙে ভেঙে অ্যানালাইসিস করা, এবং the very word they are applying to form this sentence, you have to keep forming the sentence। এই সেম ওয়ার্ডগুলোকে ইউজ করে করে আপনাকে কি করতে হবে, লিখতে হবে। যেমন আমি এখন মনে করেন সেম একটা বাক্য আমি ধরেন লিখবো। তা আমি কি লিখতেছি, আমি ধরেন লিখতেছি যে আমি মনে করেন বলতেছি যে দিস ওয়েজ ডিসপ্যারিটি, দিস ওয়েজ ডিসপ্যারিটি, হুম, আমরা কি লিখবো, রিফ্লেক্ট করে, হ্যাঁ,
রিফ্লেক্টের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, আমরা বলতে পারি ইকোস, Demonstrate. আমরা বলতে পারি ইলাস্ট্রেট করে, অনেক কিছু বলতে পারি। ঠিক আছে, কি এ ব্রডার ট্রেন্ড, তাই বললাম কি এ ব্রডার, ঠিক আছে, স্পেকট্রাম হয়ে গেল। মানে আমি সেন্টেন্সকে রিরাইট করতেছি, হ্যাঁ, ইন হুইচ রুরাল উইমেন, হ্যাঁ আমি লিখছি দেখেন, রুরাল উইমেন আর কি ডিসপ্রপোর্শনেটলি, না বলে মনে করেন বললাম যে অ্যাডভার্সলি এফেক্টেড, ইনফ্লিক্টেড লিখলাম। ঠিক আছে, ইনফ্লিক্টেড বাই কি সোশ্যাল কালচারাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস। ঠিক আছে, এগুলো তো চেষ্টা কিছু নাই, সোশ্যাল, ঠিক আছে, কালচারাল অ্যান্ড কালচারাল ওয়ার্ডটাকে আমরা চাইলে কি করতে পারি, ট্রেডিশনাল লিখতে পারি, ট্রেডিশনাল অ্যান্ড ইকোনমিক ইনইকুয়ালিটিস। ঠিক আছে, তাহলে ইকুয়ালিটিস একই বাক্য লিখেছি, বাট একটু কি বলে ভিন্ন টোনে তোমা লিখেছি। ঠিক আছে, সো তোমা আইবে তো আমরা এই কোন দিন ফোন জিনিসটা করি হ আপনাকে কিন্তু দেখছেন তো পড়তে ক্লাস হবে। আপনি যদি না পড়েন তাহলে আসলে কিন্তু হবে না ভাই। সো পড়তে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। ঠিক আছে, সো আমি আপনাকে স্ট্রাকচার শিখাইছি, এখন না পড়লে কিন্তু আপনি আসলে পারবেন না ভাই, এটা বাস্তবতা, পড়লেই পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এই বাক্যটা বুঝলাম না যে কিভাবে লিখছে, বুঝতে পারছি বলেন তো? জি দাদা। বুঝতে পারছি, আচ্ছা। আমরা আরো দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, একটা মজার একটা বাক্য দেখে দেখেন, মানে আমি যে বারবার বলতাম যে অ্যাডজেক্টিভ ক্লজ ভাই আপনি যদি সারা জীবন পড়েন এটা শেষ হয় না আসলে। যেমন ধরেন আমরা যদি এই বাক্যটা যেটা কপি করে নিয়ে আসতেছি আপনাদের জন্য, এই বাক্যটার দিকে তাকাই, যে দে আর এক্সক্লুডেড from access to land, credit and technology resources that are essential for improving um, productivity and achieving economic independence. এখন আপনি হয়তো বা এই জিনিসটাকে আসলে আহ, মানে ইংলিশে লিখে অভ্যস্ত না, কিন্তু মজার বিষয় কি জানেন, আপনি সেম বাক্যটা না মানে ইংলিশে না পারলে আপনি বাংলায় কিন্তু পারেন। আমি আপনাকে বললেই আপনি দেখবেন যে হ্যাঁ পারেন। প্রথমে আমরা দেখি বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি আমরা দেখে আসেন, একটু চেঞ্জ করে নেই। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে যে দে আর এক্সক্লুডেড ফ্রম access to land, credit and technology, যে তারা বিচ্ছিন্ন, কিসে বিচ্ছিন্ন, এই টেকনোলজি, ক্রেডিট, ল্যান্ড, এগুলোতে যে অ্যাক্সেস থাকা দরকার এই সবকিছু তাদের বিচ্ছিন্ন, মানে এখানে তাদের কোনো প্রবেশাধিকার নাই এগুলোতে। এখন পরের পার্টটা আসলে মানে আসলো কিভাবে, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, পরের পার্টটা আসলো কিভাবে, প্রথমে বুঝতে হবে এই টু প্রিপোজিশনের অবজেক্টটাকে। এই টু প্রিপোজিশন অবজেক্টটা হচ্ছে ল্যান্ড, ক্রেডিট আর টেকনোলজি। বুঝতে পারছেন না আপনি, একটু বলেন তো। হ্যাঁ দাদা। হ্যালো, তো এখন আমি যদি বলি দে, দে দিব হচ্ছে কাকে, এই যে ল্যান্ড, হ্যাঁ, ক্রেডিট অ্যান্ড টেকনোলজিকে বুঝাচ্ছি। এবার আমি লিখলাম কি, যে আর এসেনশিয়াল ফর ইমপ্রুভিং প্রোডাক্টিভিটি অ্যান্ড অ্যাচিভিং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তাহলে এখন আপনি লজিক্যালি দে দিয়ে যদি এটাকে বুঝান তাহলে খুব ইজিলি বলবেন না যে দে কেটে আমি জাস্ট ই বসাই দেবো। কথা কি আমার ঠিক আছে? আমি যদি বলি দে কেটে এখানে একটা দ্যাট বসাবো, কোনো সমস্যা আছে? না দাদা। দ্যাট বসায়া বাকিটা আমি কপি পেস্ট করে বসাই দিব, কোনো সমস্যা নেই। এখন আপনি চাচ্ছেন কি যে এই দ্যাট অংশটা
কি হবে, একটু হাইলাইটেড হবে। তাহলে কি করতে হবে, আমাকে একটা এম ড্যাশ ইউজ করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই, নাকি বুঝেন নাই বলেন? হ্যাঁ বুঝছি বাবা। বুঝছি। এখন সমস্যা হয়ে গেছে, একটা ওয়ার্ড রিসোর্স, এইটা কেমনে এলো, কই থেকে এলো, এটা একটা প্রশ্ন আমাদের কাছে কিন্তু। এই জিনিসটা এগুলো গ্রামারে ফেলা যায় না, আবার চাইলে আপনি টেকনিক্যালি ফেলতেও পারেন। প্রথমে বাক্যের মিনিংটা গুলো কি, বাক্যের মিনিংটা হলো আমার, যে তারা মূলত ল্যান্ড, ক্রেডিট, টেকনোলজি, এই সব কিছু থেকে বিচ্ছিন্ন, যেগুলো কিনা খুবই দরকারি, এসেনশিয়াল। কিসের জন্য? উন্নত করার জন্য বা বাড়ানোর জন্য, বৃদ্ধির জন্য, কি প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা, এবং কি অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। কোনটা? ল্যান্ড, ক্রেডিট, টেকনোলজি। এখন এই রিসোর্স ওয়ার্ডটা আসলে কোত্থেকে আসে, এটা মজার বিষয়। আপনি যখন কথাবার্তা বলেন, কিরকম কথাবার্তা বলেন? আপনি মনে করেন বললেন যে, জল খেয়ে নি, দাঁড়ান। আপনি মনে করেন বললেন যে, ভাই, আপনি মনে করেন ব্যবসা করতে গিয়ে লস খাইছেন, ঠিক আছে? লস খাইয়া বললেন, ভাই, আমার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি সব হারায় গেছে, সরি, সব শেষ হয়ে গেল। এরপরে বললেন যেগুলো আমার খুবই দরকারি জিনিসপত্র ছিল। এই দেখেন কথাটা কি বললেন। আপনি বললেন যে, আমার ঘর বাড়ি, ঠিক আছে, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ঠিক আছে, সব হারিয়ে গিয়েছে, যেগুলো আমার কি ছিল, যেগুলো আমার কি ছিল, আহ অর্থনৈতিক স্বাধীনতার জন্য কি অপরিহার্য, অপরিহার্য। তো এ তাহলে আহ, বাংলা বাক্যটা এরকম যে, আমার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হারাই গেছে, যেগুলো আমার অর্থনৈতিক স্বাধীনতার জন্য অপরিহার্য, ঠিক আছে। এখন আপনি এখানে একটা এম ড্যাশ দিয়ে দেন, ভালো করে বুঝেন, ঠিক আছে। এই যে আপনি এম ড্যাশ দিয়ে একটা আলাদা করলেন। এখন এই যে ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হারাই গেছে না, আপনি এই জায়গাটায় এসে বাংলাতে কি করতে পারেন, একটা ওয়ার্ডে প্রকাশ করতে পারেন। সে কি বলতে পারেন, আপনি যে জোর দেওয়ার জন্য বললেন যে, কি, যে শেষ স- সম্বল। সহায় হতে পারে সম্পত্তি বা সহায় সম্পত্তি, যা আমার অর্থনৈতিক, এরকম করে বললেন, এই দেখেন, যে যা আমার কি, যা আমার অর্থনৈতিক স্বাধীনতার জন্য অপরিহার্য। এই দেখেন কথাটা কেমন হয়ে গেল, যে আমার ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হারাই গেছে, আহারে, সহায় সম্পত্তি যা আমার অর্থনৈতিক স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এই সহায় সম্পত্তি কাকে বোঝাচ্ছে, এই ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স কে বোঝাচ্ছে। তো এখানে এসো সেম কাহিনীটা করছে, দ্যাট দিয়ে মূলত আপনি ল্যান্ড ক্রেডিট টেকনোলজি সবকিছুকে বোঝাচ্ছেন, কিন্তু সবগুলোর এই এক লোকে টান দিয়ে আসে বানাইছে কি, রিসোর্সেস বানাই দিছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হুম, দাদা বুঝছি। বুঝতে পারছি। হ্যাঁ তো বুঝছি দাদা। এই হলো ইংলিশ বাক্য পড়ার নিয়ম। আপনাকে বাক্যটা পড়তে হবে, বাক্যটা ভালোবাসতে হবে, এবং সেম সেম বাক্য লিখতে হবে, ঠিক আছে। এখন মনে করেন আপনি যদি বলেন, আপনি মনে করেন কিরকম বললেন, মনে করেন আপনি কি মনে করেন যে, আহ, আপনি মনে করেন সরকারের রিফর্ম হওয়া নিয়ে একটা বাক্য, মনে করেন যে আপনার লিখতে দিচ্ছে, ঠিক আছে, একটা প্যাসেজ লিখতে দিচ্ছে, হ্যাঁ। তো আপনি মনে করেন কি বললেন, আপনি মনে করেন বললেন যে, এখন এই যে একটা বাক্যের স্ট্রাকচার বুঝতে গেলেন, যে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে প্যাচ মেরে মেরে বাক্যটা বানাইছে, তাহলে আপনাকে এটা কাজে লাগাইতে তো হবে। আপনি মনে করেন বললেন যে, ইউনুস ইউনুস লেড গভর্নমেন্ট শুড, ঠিক আছে, কি, স্টপ
করাপশন, তার কি করা উচিত? ইউনূস নেতৃত্বাধীন সরকারের উচিত আপনার কি বলে দুর্নীতি কমানো, ঠিক আছে? তারপর কি কন্ট্রোল ইনফ্লেশন, ঠিক আছে? না, কন্ট্রোল ওয়ার্ডটা তো খুবই সহজ ওয়ার্ড, আপনারা পারবেন আমি জানি। টেইম, সরি টেইম ওয়ার্ডটাও পারবেন। কার্ভ ইনফ্লেশন মনে করেন লিখলাম। মুদ্রাস্ফীতি কমানো উচিত তাদের, ঠিক আছে? তারপর কি করা উচিত? তারপর হচ্ছে রিফর্ম দ্য কনস্টিটিউশন, রিফর্ম দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? তারপর কি করা উচিত? তারপর মনে করেন বললেন যে আপনার আপনি মনে করেন বললেন যে আম, কি বলতে পারেন স্টপ করাপশন, কার্ভ ইনফ্লেশন, রিফর্ম কনস্টিটিউশন, ঠিক আছে? হল্ট মানি লন্ডারিং, হ্যাঁ, আদিবাগে লিখলেন। এখন আপনি বলতেছেন যে এই যে এতগুলো কথা বললেন যে এটা করা উচিত, এটা করা উচিত, এই সবগুলোকে আপনি মনে করেন বললেন যে দে, এই দে দিয়ে আপনি সবগুলোকে বোঝাচ্ছেন। আপনি বললেন যে দে আর, ঠিক আছে, পাইভোটাল টু ব্রিং, দে আর পাইভোটাল টু ব্রিং এ ড্রামাটিক শিফট, ঠিক আছে? দে আর পাইভোটাল টু ব্রিং এ ড্রামাটিক শিফট। এখন লজিক্যালি আপনি তাহলে কি করার কথা? আপনি যেটা করতে পারেন যে আপনি হয়তো বা লিখবেন যে ব্লা 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 ব্লা, তারপরে মনে করেন লিখবেন এম ড্যাশ দিয়ে লিখবেন যে ডেটার পাইভোটাল টু ব্রিং এ ড্রামাটিক শিফট, লিখবেন না? হুম, What the hell? কি জানি? এটা ওয়াশ করলে যাবে, নর্মাল কোনো কিছু দাগ মানে কোনো শক্ত কিছু না, সমস্যা ঠিক হয়ে যাবে। কিছু হবে না, আমি তো বুঝতে পারছি। বুঝতে পারছেন বিষয়টা কি বললাম? বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি জিনিসটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য বললেন যে কি যে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উচিত দুর্নীতি দমন করা, মুদ্রাস্ফীতি দমন করা, কনস্টিটিউশনকে সংবিধান এই পরিবর্তন করা, তারপর মানি লন্ডারিং বন্ধ করা। আপনি বললেন এগুলো বলার পরে বললেন এইরকম শক্ত পদক্ষেপ যেগুলো কিনা ড্রামাটিক শিফটের জন্য জরুরি, এই শক্ত পদক্ষেপ, এই যে জায়গাটা এসে আপনি মনে করেন বললেন কি এই সবগুলো একত্র করে আপনি কি বললেন যে স্টার্ন মেজার্স, স্টার্ন measures that are pivotal to bring a dramatic change। তাহলে এই স্টার্ন মেজার্সটা কাকে বোঝাচ্ছে? মূলত আগের সবগুলো জিনিসকে একত্র করে বোঝাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? পত্র পত্রিকায় শুধুমাত্র যেটা এইভাবেই লিখবে তা না, ইউ উইল ফাইন্ড লট অফ চেঞ্জেস, ঠিক আছে? কিরকম? মনে করেন আপনি আপনি লিখতেছেন কি, আপনি মনে করেন লিখতেছেন এরকম যে আপনি মনে করেন লিখতেছেন কিরকম যে উম, মনে করেন না, উদাহরণস্বরূপ আমি বলি, ধরেন আপনি লিখতেছেন যেমন ধরেন কি বললো যে এই যে টিউলিপ, টিউলিপ বানানটা কি ঠিক আছে দেখেন তো? হ্যাঁ, হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে। টিউলিপ, আপনি মনে করেন বললেন যে টিউলিপ হ্যাজ হ্যাজ রিজাইন্ড, টিউলিপ কি করছে? রিজাইন করছে। এখন ধরেন আপনি মনে মনে চাচ্ছেন না সেটা এখন পড়ানো যাবে না, এটা আপনাদের এখন পড়াই নেই, আমরা এটা নাউন ক্লজে গেলে আমরা শিখবো, ঠিক আছে? এটা আমরা পরে শিখবো, এখন না, পরে থাক। আমরা এখন আহ, আবার ওই প্যাসেজটায় ফিরে যাই, দেখি পারি কিনা, চলেন। তো আপনাকে কি করতে হবে? এরকম পত্রিকা পড়তে হবে, পত্রিকা পড়ে পড়ে এই সেন্টেন্স বুঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এই যে নীলকালিকর অংশের দিকে তাকান, আমি লিখছি কি লিখছি আমি যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন রুরাল ওয়ার্ক প্লেস ইজ অ্যানাদার পারভেসিভ ইস্যু। মানে কি?
মানে হচ্ছে গ্রামীণ যে, উর্মি একটু ভিতরে এখানে আসো। গ্রামীণ যে আপনার কর্ম, মানে কি ওয়ার্ক প্লেস, ঠিক আছে, কর্মস্থান, সেখানে যৌন হয়রানি আরো একটা ব্যাপকভাবে বিস্তৃত ইস্যু। এখন বাক্যের সাবজেক্ট কি? বাক্যের সাবজেক্ট হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন রুরাল ওয়ার্ক প্লেস। ভার্ব কি? ইজ। অবজেক্ট কি? অ্যানাদার পারভেসিভ ইস্যু। এখন এই অ্যানাদার পারভেসিভ ইস্যু তো আবার ভাই সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন রুরাল ওয়ার্ক প্লেস কে বোঝাচ্ছে, তার মানে ইন এ সেন্স এটা আবার একটা কমপ্লিমেন্টও বলতে পারি। এখন অবজেক্ট বলেন আর কমপ্লিমেন্ট বলেন, হোয়াট এভার ইউ সে, এইটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আসলো কি? দ্যাট কম্পাউন্ডস দ্যাট চ্যালেঞ্জেস, দিস চ্যালেঞ্জেস, মানে কি এটা আবার এই চ্যালেঞ্জ গুলোকে আরো বাড়ায় দিতেছে। এই দ্যাট কম্পাউন্ড দিস চ্যালেঞ্জেস, এটা কিভাবে আসলো বলেন তো বুদ্ধি করে। হ্যালো, উঠছে? হ্যাঁ, পানিরই পড়ছিল মনে হয়, ভাত দেখা হবে 200 যাও। এটা বুঝতে পারছেন? একটু বলেন তো সবাই। সেক্সুয়াল হ্যারাসমেন্ট দিয়ে একটা অ্যাডজেক্টিভ ক্লোজ করছে। না, অ্যানাদার পারভেসিভ ইস্যু দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ লিখছে, যে ইট কম্পাউন্ডস দিস চ্যালেঞ্জেস। এটা আবার কি করতেছে? এই সকল প্রতিবন্ধকতাগুলোকে আরো উস্কে দিচ্ছে, বাড়ায় দিচ্ছে, জটিল করে তুলতেছে। ইট দিয়ে পারভেসিভ ইস্যুকে বোঝানো হচ্ছে। ইট কেটে দ্যাট লিখছি, দ্যাট লিখে বাকিটা আমি বসাই দিছি। বুঝতে পারছি? জি দাদা। ওকে, তারপর দেখি তো পারি কিনা। এই দেখেন, আমি মনে করেন বললাম যে, কি বললাম, যে যে কি সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন রুরাল workplaces is another pervasive issue। আমি লিখলাম। এবার আমি কি বললাম, এই যে ইট দিয়ে বোঝাচ্ছি কি, এই যে অ্যানাদার পারভেসিভ ইস্যুকে আমি বোঝাচ্ছি। আমি বললাম কম্পাউন্ড, সেটা কি করে? দিস চ্যালেঞ্জেস। তাহলে লজিক্যালি আমি তাহলে কি করব? ইট কেটে আপনার এই পারভেসিভ ইস্যুর পরে দ্যাট বসাবো বা হুইচ বসাবো, বসাইলাম দ্যাট। তারপর কি লিখবো? কম্পাউন্ডস দিস চ্যালেঞ্জেস। বুঝতে পারছি না আমি? হ্যালো, হ্যাঁ দাদা। তাহলে এখন আমি যদি বলি হ্যাঁ যে, এবার বুঝছি দাদা, আগেরবার এখন বুঝিনি। আমি যদি বলি যে এই যে অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, দ্যাটের পরেই তো কম্পাউন্ড ভার্ব আছে, তাহলে রিডাকশন করা যাবে না? যাবে দাদা। এই যে কম্পাউন্ডকে আমি কম্পাউন্ডিং করে দিলাম, হয়ে গেল। দেখছেন? The sexual harassment in rural workplaces is another pervasive issue compounding these challenges। কত সুন্দর বাক্য, দেখছেন? সো আপনার নিজের এখন আগাইতে হবে। আমি খুব কম স্টুডেন্টই পাই যে নিজে থেকে আগায় আসতেছে। আপনি আগায় আসেন, দেন ইউ উইল দ্য বস। আপনাকে আটকানোর মতো আমার কিছু নাই। ঠিক আছে? ধরেন আমরা আরেকটা নিব, এবং স্ট্রাকচার তখন জটিল বাক্যগুলোকে আপনার সহজভাবে বুঝতে খুব একটা কঠিন লাগবে না। ঠিক আছে? ওকে, এইটুকু জিনিস আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে আপনি যদি বলেন যে ভাই পারি না, পারি না, পারি না, পারি না, পারি না, না পারার কোনো কারণ নাই। ঠিক আছে? যেমন ধরেন আমরা একটু এই বাক্যটার দিকে যাই। কি বলতেছে? 2021 স্টাডি বাই অ্যাকশন 8 ফাউন্ড দ্যাট। এই এখানে দ্যাট যুক্ত ক্লজটা নাউন ক্লজ। ঠিক আছে? এটা আপনাদেরকে আমরা পড়াই নাই, যখন পড়াবো তখন পড়বো। কিন্তু এই যে কমা দিয়ে ইনক্লুডিংটা আসছে, এটা কই থেকে আসলো বলেন দেখি? এই বাক্যের এইটুকু যদি দাদা পাওতেশিয়া। দাঁড়ান, দাঁড়ান, আমার ছেলে উঠছে, দাঁড়ান আমি আসতেছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। এতক্ষণ কি সাউন্ড অফ ছিল না? হ্যাঁ, তখন তো শুনতে পাচ্ছিলাম না, এখন আসে কথা বলার পর শুনতে পাচ্ছি। ওকে। তাহলে এখন এই বাক্যটা আমি ধরে নিচ্ছি যে আহ, আমাদের ধরেন এত কিছু নাই। আমরা ধরে নিচ্ছি যে এই বাক্যটা আছে কোনটুকু, শুধু এইটুকু আছে, ঠিক আছে? আপনি ফাউন্ড পড়েন নাই, ফাউন্ড বাদ। আপনি যেটুকু আমি দিচ্ছি আমি ওইটুকুই পড়বেন, ঠিক আছে? যখন নাউন ক্লজ পড়বো তখন আমরা নাউন ক্লজ শিখবো। এখন বলেন তো দেখি এই বাক্যটা কেমনে হয়েছে, দেখি পারেন কিনা বলেন দেখি। প্রথমে সুন্দর করে গুছিয়ে বলবেন যে ভাই এই বাক্যটা এইভাবে এইভাবে হয়েছে, বুঝান দেখি, আমার একটু শুনি কেমনে হয়েছে। এখানে আছে 45% of rural women in South Asia, including Bangladesh, experiencing harassment in the workplace. এখানে ছিল কি যে পার্সেন্টেজ যতটা ছিল এটা ছিল হুইচ ইজ ইনক্লুডস। না তো আমরা যেহেতু রিডান্ডেন্সি ইউজ এই করছি, ভাই, তো না ভাই, আমরা আপনাকে এভাবে পড়াই না, আমি সরি টু সে। 40 আমি 45% of rural women experience harassment in the workplace. না, আপনি ব্যাপারটা এরকম। এইভাবে বলুন, আপনি বলবেন যে ভাই প্রথমে আমরা দেখব বাক্যের, শুনেন প্রেজেন্টেশন অনেক বড় একটা বিষয়। আমি আপনাকে বিগত 5-6টা ক্লাস ধরে পড়াচ্ছি কি যে বাক্যের প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তা আপনি বলবেন যে সুমন ভাই এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এটা, তারপরে স্টেপ বাই স্টেপ আমি যাবো। তো প্রথমে বলুন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা বলেন। 45% of rural women experience harassment in the workplace. তাহলে সাউথ এশিয়াটা কোথায় গেল হঠাৎ করে বলেন? হ্যালো? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। সাউথ সাউথ এশিয়াটা এশিয়া, কোথায় যাবে? এটা তো স্থানের নাম বোঝাচ্ছে। আজব কথা, এতক্ষণ পরে কি বাক্যটাই তো ছিল এটা যে 45% অফ রুরাল উইমেন ইন ইন সাউথ এশিয়া। সাউথ এশিয়া এক্সপিরিয়েন্স হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। ওকে ওকে দাদা, মানে সরি। আপনার একটু আনকমন কিছু দেখলে ভয় পেয়ে যান, আপনার একটা প্রথম সমস্যা হলো এটা, ঠিক আছে? আনকমন কিছু দেখলে ভয় পেয়ে যান, কেন ভয় পান আমি নিজেও বুঝি না, আমার ব্রেনে এটা হ্যাঁ, আমি ধরে না। ভাবছি যে ওইটা মানে ইনক্লুডিং বাংলাদেশের মানে জায়গা দুইটার নাম আসলে আমি বাদ দিয়ে আজব বাক্যটা কথা। কমপ্লিট করি। আপনার কথা হইলো আপনি দেখতে পারতেছেন যে দুইটা কমা দিয়ে এই জিনিসটাকে আলাদা হ্যাঁ করে হ্যাঁ, দিয়েছে, তাহলে এটা আমার আমার মূল বাক্যের অংশ না, তাহলে বাকি পুরোটা তো মূল বাক্যের অংশ হবে, তাই না? জি জি দাদা। তাহলে এখন বলেন বাক্যের সাবজেক্ট কে? বাক্যের সাবজেক্ট হচ্ছে 45% of rural 45% women in of South rural Asia. women in সাউথ এশিয়া। women, sorry. 45% রুরাল উইমেন ইন সাউথ এশিয়া। এই যে দেখেন, সে কিন্তু পুরো বাক্যের সাবজেক্টের জন্য 45% ইন্টারনেট অফ রুরাল ওম্যান এটুকু হচ্ছে সাবজেক্ট, এখানে হেড হচ্ছে পার্সেন্ট, তো এইটা অনুযায়ী আপনার ভার বসবে। বুঝি না কি বললেন। হ্যালো? হুম, বলেন বলেন শুনছি। হুম, আচ্ছা, কেউ কিছু বলছেন না। এখন দেখেন, আপনি যদি মনে করেন যে দক্ষিণ এশিয়ার আহ, গ্রামীণ নারীদের 45% পুরোটার জন্য সাবজেক্ট আনবেন, অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, সেটা আপনি আনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সে কি করছে, সে সাবজেক্টের একটা প্রিপোজিশন আছে সাবজেক্টের মধ্যে ইন, এই ইন প্রিপোজিশনের যে অবজেক্ট, সেই অবজেক্টের জন্য সে অ্যাডজেক্টিভ ক্লজটা আনছে। ধরতে পারছেন বিষয়টা? এখানে অ্যাডজেক্টিভ ক্লজটা আনলাম কার জন্য আনলাম বলেন তো বুদ্ধি করে? সাউথ এশিয়ার সাউথ জন্য। এশিয়ার জন্য। না সাউথ না, এশিয়ার উত্তরটা জন্য। এভাবে দিলে হবে না, উত্তরটা এভাবে বলতে হবে যে সুমন ভাই এখানে যে সাবজেক্ট 40, শুনেন ভাই আমার সাথে কথা বলবেন খুব ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা, কারণ আমি আপনাদের মতো মেধাবী না, আসলে সমস্যা হলো এটা। এটা আপনাকে আমি ইনসাল্ট করে বলছি না, হিউমিলিয়েটও করছি না, বা প্রশংসাও করছি না। আপনারা খুব অ্যাডভান্স ছেলে মেয়ে, আমি অত অ্যাডভান্স না। আমি খুবই বাইনারি সিস্টেমে চলি। আমি আপনাকে কখনোই শর্টকাটে বলি নাই সাউথ এশিয়ার, আমি বলেছি যে বাক্যের যে সাবজেক্ট আছে
45% অফ রুরাল উইমেন ইন সাউথ এশিয়া, এই সাবজেক্টের মধ্যে একটা প্রিপোজিশন আছে ইন। এই ইন প্রিপোজিশনের অবজেক্ট হলো সাউথ এশিয়া, যার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনছে। বলেন তো কি বললাম, কার জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনছে? 45% of rural women. কি হইলো এটা? তারপর আর কিছু নাই? ভাই এখানে এখানে একটা 45% preposition আছে এখানে একটা বাক্য আছে, সেটা হচ্ছে 45% অফ রুরাল ওমেন ইন সাউথ এশিয়া। এই বাক্যের প্রিপোজিশন ইন। এটা ইনের বাক্যের না, এটা সাবজেক্ট বলতে হবে। দেখেন, আপনারা কিন্তু এই সামান্য কথাটা গুছিয়ে কেউ বলতে পারেন না। এটা একটা প্রবলেম। মানে ইনের সবকিছু পরে রাউন্ড অ্যাবাউট preposition ইনের পরে যেটা অবজেক্ট আছে সাউথ এশিয়া, এটার জন্য এসছে মূলত ইনক্লুডিং দাঁড়ান, থামেন থামেন থামেন, আমি যেটা বলছিলাম সেটা শোনেন। আপনারা সবাই একটা রাউন্ড অ্যাবাউট অ্যান্সার দেন, মানে ধরি মাছ না ছুঁই পুঁই টাইপের অ্যান্সার। আর দেখবেন আমি যতদিন আপনাকে পড়াবো, ভগবান বাঁচায় রাখলে, আমি সব সময় ওই বারবার একই কথাই আপনাকে বলবো, বারবার একই কথাই বলবো আপনাকে। যখন পড়তেছেন তখন আপনার পড়া হবে 100% ক্রিস্টাল ক্লিয়ার। আপনি যত বেশি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দাঁড় করাবেন, তত বেশি ইজি মনে হয় আপনার কাছে। এখন বলেন যে এখানে বাক্যের এই সাউথ এশিয়াটা কার কি বলেন তো দেখি, আবার বলেন দেখি শুনি। Sir, হুম sir, এখানে প্রিপোজিশনের অবজেক্ট 45% of rural women in South Asia. এখানে এই সাবজেক্টের মধ্যে প্রিপোজিশন ইন এর অবজেক্ট হচ্ছে সাউথ এশিয়া। সাউথ এশিয়ার হ্যাঁ, এখানে সাউথ এশিয়ার যে অ্যাডজেক্টিভ ক্লজ হ্যাঁ, এটা হিসেবে ব্রিলিয়ান্ট একটা answer, দেখছেন? এক্সপেরিয়েন্স আপনি যখন এরকম brilliant- আপনি যখন এরকম brilliant জিনিসটাকে অ্যান্সার করবেন, আপনি দেখবেন যে আপনার মধ্যেই স্যাটিসফ্যাকশন কাজ করবে। কারণ আমি বাক্যের ইনস এন্ড আউটস বুঝা গেছি, আমার আর শেখার মতো কিছু নাই। এখন যদি আমি বলি যে বাক্যের এই ইট লিখলাম, ইট দিয়ে বললাম কাকে? সাউথ এশিয়া দিয়ে এশিয়াকে বুঝাইলাম। আমি যদি বলি ইট ইনক্লুডস বাংলাদেশ, যার মধ্যে এটা কি বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে খুব লজিক্যালি এই ইট কেটে আমি এরপরে কি লিখবো? দ্যাট ইনক্লুডস বাংলাদেশ লিখবো না ভাই? জি হ্যালো, দাদা। হয়ে গেল। এখন আপনি যদি বলেন যে রিডাকশন করবেন, তাহলে দ্যাট কাটেন, কাটলাম দ্যাট। ঠিক আছে, তাহলে ইনক্লুডসটা কি হবে? অ্যাক্টিভ না প্যাসিভ ইনক্লুডসটা বলেন তো? Active. বলে আইএনজি হবে, শেষ হয়ে গেল। এখন আপনি মনে করেন ভাবছেন যে এটা একটা কমা দিয়ে আলাদা করলে ভালো লাগবে, কমা দিয়ে দেন, আরো ভালো লাগবে, দিয়ে দিলাম, হয়ে গেল, শেষ, কোনো সমস্যা নাই। দেখছেন? সো আপনি এক্স্যাক্টলি সেই জিনিসটাই শিখছেন যে জিনিসটা এখন আপনার লাগতেছে কাজে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে খুবই ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টে কথা বলতে হবে আমার সাথে, আপনি তাহলে শিখতে পারবেন। ঠিক আছে? দাদা আমি খুবই বাইনারি সিস্টেমে বড় হয়েছি, আমি পড়ছিও এরকম বাইনারি সিস্টেমে ভাই, সহজ সরল সিস্টেম আমার খুব। দাদা একটা প্রশ্ন ছিল। বলেন, শিওর। দাদা এই যে এখানে যে এডজেক্টিভ ফ্রেজটা নিয়ে আসলাম, এটাকে কি আমরা এমডের দিয়ে আলাদা করতে পারি? অবশ্যই পারবেন, কেন পারবেন না? 100% পারবেন। হ্যালো, জি জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি আচ্ছা, হ্যালো। আমরা এবার এই বাক্যটার দিকে যাই একটু, আমরা দেখি পারি কিনা, চলেন। আপনি পড়ে দেখেন, আপনার এখানে আটকানোর মতো কিছুই নাই। ঠিক আছে, আপনাকে আমি যা পড়াই দিছি আহ, তা দেখবেন এগুলো সবই কমন পড়বে। ঠিক আছে, যেমন এখন যে বাক্যটা বুঝাবো আপনাকে, এই যে এই বাক্যটা আমি টাইপ করে, মানে কপি করে নিয়ে আসলাম। এই যে বাক্যটা আমি লিখলাম, ঠিক আছে, এই বাক্যটা বুঝার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, কি বুঝতে হবে? ঠান্ডা মাথায় শিখাই। আপনারা দেখেন যে, আচ্ছা বুঝি না, খালি বাংলা আর ইংলিশে সমস্যা করতেছে আজকে। ধরেন আমি লিখলাম যে হি কেম অ্যাট নাইট। এখানে এই যে অ্যাট নাইট, এই আস্তে কথা বলতে পারবো না আমি, সরি, আমার ক্লাস দিতে হবে। পসিবল না তো, কি করবো? তো অন্য করে ক্লাস দেওয়া হবে, অন্য করে যাবো আমি। তাহলে কিছু বলার কিছু নেই। তাহলে এই যে আপনি অ্যাট নাইট লিখলেন, একটা মজার জিনিস আপনাকে শিখে আজকে, হ্যাঁ? এগুলো গল্পের ছলে ছলে বলবো, এই গল্প শুনে শুনে বুঝতে হবে।
ঠিক আছে, দেখবেন যে ভাল লাগবে। হ্যাঁ, নর্মালি যে কোনো একটা বাক্যের একটা কমন ফিচার কি জানেন? আমরা বলি যে একটা ভার্বের দুইটা হাত থাকে। যেমন ধরেন আমি যদি বলি ইট, ইট মানে কি খাওয়া। আমি যদি বলি কে খায়, সে খায়। কি মনে করেন আমি খাই, আই। আর কি খাই, আমি বললাম ভাত খাই, রাইস। তো একটা হলো সাবজেক্ট, একটা হলো অবজেক্ট। এটা আপনারা বুঝেন, বুঝেন না আপনারা? এগুলো বলেন তো আমার একটু। জি দাদা। বুঝেন তো? আমরা বলি যে যে কোনো মানুষের যেমন দুইটা হাত থাকে, একটা ভার্বেরও দুইটা হাত আছে। তো একটা হাত দিয়া সে তার সাবজেক্টকে ধরে, আর একটা হাত দিয়া সে তার অবজেক্টকে ধরে। এই জন্য আমরা কি লিখি, এই দেখেন, আই ইট রাইস। আমি আমার বাম হাত দিয়ে আইরে ধরে রাখছি, ডান হাত দিয়ে রাইসে ধরে রাখছি। এখন আমার তো ভাই দুইটা হাত গেছে বলো কয়া, আমার তো আর ধরার মতো কোনো উপায় নাই। উপায় আছে? না হ্যাঁ। দাদা। এখন প্রশ্ন হইল, আমি যদি বলি যে আমি আরো কিছু ধরবো, তাহলে আমি কি করবো? তাইলে আমি কমু যে যেটাই ধরমু ওটা আমার লগে বাইন্দা দেন, কিংবা আঠা দিয়া লাগাইয়া দেন। ব্যাপারটা বুঝছেন? গল্পের মধ্যে বলতেছি, ভালো করে বুঝছেন। তা আমাদের নিয়ম হলো আঠা দিয়ে লাগাই দেন, কারণ আমার তো দুই হাত ব্লক হয়ে গেছে, ঠিক আছে? তো এই জন্যই আপনি এই নাইট শব্দটাকে চাইলেই এখানে নর্মালি অ্যাড করতে পারবেন না। আই ইট রাইস নাইট কোনোদিন হবে না। আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। আমি ভাত খাই, এখানে কিন্তু শব্দের কোনো বিকৃতি ঘটে নাই। কিন্তু রাত বলতে গেলেই আমি ভাত খাই রাত, রাত আমি ভাত খাই হবে না। কি বলতে হবে? আমি ভাত খাই রাতে, কিংবা আমি রাতে ভাত খাই। তার মানে রাত শব্দের সাথে একটা আঠা লাগাইতে হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি, এ। এই যে অ্যাট নাইট আনতে হয়েছে আমার। তো প্রিপোজিশনের মূল কাহিনী হচ্ছে এটা। সাবজেক্ট আর অবজেক্ট আনার জন্য কোনো প্রিপোজিশনের প্রয়োজন হয় না। হ্যাঁ, সাবজেক্টের মধ্যে কোনো একটা অংশে প্রিপোজিশন থাকতে পারে, কিন্তু পুরো সাবজেক্টটাকে ভার্বের সাথে অ্যাটাচ করার জন্য নো প্রিপোজিশন ইজ নিডেড। পুরো অবজেক্টটাকে ভার্বের সাথে অ্যাটাচ করার জন্য নো প্রিপোজিশন ইজ নিডেড। কিন্তু এগুলো ছাড়া অন্য যাই কিছুই অ্যাড করতে যান, তাকে কি করতে হবে? আঠা দিয়ে অ্যাড করতে হবে। কি বলছি, বুঝতে পারছেন? হ্যাঁ জি দাদা, জি বুঝতে দাদা। পারছি। হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছেন? এখন আপনি বিতর্ক করতে পারেন আমার সাথে, শুনুন ভাই, আমি তো অনেক জায়গায় দেখছি যে প্রিপোজিশন ছাড়াও তো অনেক কিছু অ্যাড হয়। যেমন ধরেন আমি যদি বলি যে আই এট গো রাইট হোম। ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খাইছিলাম। তাহলে এখানে তো ইয়েস্টারডের আগে আপনি ইন বসান না, অ্যাড বসান না, তাহলে এটার ব্যাখ্যা কেমনে দিবেন? এটারও একটা মজার ব্যাখ্যা আছে আমার কাছে। কিরকম করে? আমি ভাত খাইলাম, আই এট রাইস, ইয়েস্টারডে মানে ইয়েস্টারডে। তো আপনি কি বলেন যে আমি গতকালে ভাত খেলাম বলেন, না আমি গতকাল ভাত খেলাম বলেন? কোনটা বলেন বলেন তো? গতকাল ভাত গতকাল। খেলাম। তো ইয়েস্টারডের বাংলাও তো গতকাল। সো আপনার এখানে আর হুদায় একটা প্রিপোজিশন আনার দরকার নাই। তো আমরা বলি যে হোয়েন ইউ আর কনফিউজড অ্যাবাউট দ্য প্রিপোজিশন, আপনি তখন দেখবেন বাংলা বাক্যে তার ব্যবহারটা কিভাবে হচ্ছে। সে কি বিভক্তিকে নিচ্ছে নাকি নিচ্ছে না। বিভক্তি নিলে ইংলিশেও সাধারণভাবে সে প্রিপোজিশন নেয়, আর বাংলায় বিভক্তি না নিলে ইংলিশে আপনার প্রিপোজিশন লাগে না। ব্যাপারটা হচ্ছে এরকম। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? দাদা এখানে একটা কথা ছিল। বলেন। দাদা এই যে অ্যাডভার্বটা কি অলওয়েজ কি প্রিপজিশন নিবে না, তাই তো? আর হচ্ছে যে নাউন হইলে তো প্রিপজিশন নিবে, এরকম একটা ব্যাপার কি? দেখেন, আপনার হলো সবার সমস্যা কি, আপনার একটা মুখস্থ বুদ্ধির দিকে চলে যান। আপনাকে আমি শিখাইলামটাকে, আপনাকে আমি কোর জিনিসটা শিখাইলাম যে হোয়েন ইউ আর কনফিউজড অ্যাবাউট প্রিপোজিশন, আপনি কনফিউজ, সেটা অ্যাডভার্ব হোক, নাউন হোক, যাই হোক, ঠিক আছে? আপনি কনফিউজ তো নাকি? হ্যাঁ জি দাদা, জি জি, কনফিউজ। এবার বুঝতে আপনি পারছি। নিজেকে প্রশ্ন করেন যে আমার প্রশ্নটা করে দেখেন যে এই বাক্যে এটাকে ব্যবহার করতে গেলে প্রিপোজিশন লাগবে নাকি লাগবে না। আমি ওকে। যদি বলি যে আই কিল্ড, আমি মারলাম, আমি সাবজেক্ট, মারলাম ভার্ব। কি মারলাম? এ স্নেক, আমি একটা আহ, কি বলে, সাপ মারলাম। কি দিয়ে মারছেন ভাই? লাঠি দিয়ে মারছেন, স্টিক। এখন এই যে ওয়ার্ড একটা নাউন, এর আপনি কি করলেন ভাই? অ্যাডভার্বে লাগে, নাউনে মনে হয় লাগে না। আরে ভাই, এই নাউনটা আমি যদি বলি যে আমি একটা সাপ মারলাম লাঠি, এটা কিছু হইলো? হইলো কিছু? না না দাদা।
তাহলে এখন আপনি বলেন যে কেমনে করবেন, আপনি বলবেন যে আমি একটা সাপ মারছি লাঠি দিয়া, না বলবেন না আপনি? হ্যাঁ দাদা। এই যে, তাহলে উইথ এ স্টিক বলতে হবে। ও বলতেছে আমার লাগবে। এখন ভাই নাউনের লাগে কিনা, অ্যাডভার্বের প্রিপোজিশন লাগে কিনা, এই ব্যাপারে আমি জানি না। আমি জানি বিভক্তি লাগলে প্রিপোজিশন লাগে, বিভক্তি না লাগলে প্রিপোজিশন লাগে না। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ দাদা, ক্লিয়ার এখন। জি দাদা। আপনি কনসেপ্ট দাঁড় করাবেন ওইটা, তা না করে আপনারা নিয়ম দাঁড় করান কি উল্টা পাল্টা নিয়ম। ঠিক আছে, এই কত কিছু মানে ফালতু নিয়ম দাঁড় করে ফেলতেছেন। এই নিয়মগুলো যাওয়ার দরকার নেই, আপনি আপনার কনসেপ্টে ক্লিয়ার থাকবেন। উদাহরণস্বরূপ আপনারা আমি বলি, দেখেন, যেমন ধরেন আমি যদি বলি বিগ, যখন আপনি কম্পারেটিভ করবেন তখন আমরা বলি কি বিগার। তো পোলাপানের নিয়ম শিখায় কি জানেন, যে শোন, যদি একটা শব্দ একটা কনসোনেন্ট থাকে লাস্টে, আগে একটা ভাওয়াল থাকে, তাহলে কম্পারেটিভ করলে ওই কনসোনেন্টটা দিয়ে দ্বিতীয় উচ্চারণ করতে হয়, যেমন বিগ থেকে ডাবল জি হয়ে বিগার। এই নিয়মটা পড়ছেন না আপনারা সবাই, বলেন তো? পড়ছি। করছেন। এখন বললাম পোলাপান তো বদমাশের হাড্ডি। তো পোলাপান কয় ভাই, তাহলে স্লো যদি আমি লিখি, তাহলে ডব্লিউ তো কনসোনেন্ট আর ও তো ভাওয়েল, তাহলে স্লো কি স্লোয়ার হবে? কয় না 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 না, এখানে ঝামেলা আছে, এই ডব্লিউটা তো ভাই একটু ইউ ইউ ভাব আছে, তাই স্লোয়ার হয় না। পোলাপান খুবই খারাপ, কয় আচ্ছা বুঝছি, তাহলে সুন কেন, তাহলে কি সুনটা কি তাহলে সুনার হবে? কয় না না, এখানেও ডাবল এর হবে না, কারণ আগে দুইটা ভাওয়েল আছে। তো নিজেরাই নিয়ম বানায়, তারপর নিয়মটা যেখানে আটকে যায় সেখানে আবার এক্সেপশন বানায়, ওইটাও যখন আটকে যায় তখন আর একটা এক্সেপশন বানায়। ব্যাপারটা মজার না খুব? হ্যাঁ দাদা। এটা লিটারালি ফাইজলামি করে আপনার সাথে। এই কথাগুলো আমি পাবলিকলি বলি না, ক্লাসে মজা করে বলি আর কি, আমার কথা রাগ করেন না আবার। এটা ফাইজলামি। কারণ বিগ কেন বিগার হয়, স্লো কেন স্লোয়ার হয়, সুন কেন সুনার হয়, ইট ইজ সামহাও না, ইট ইজ কমপ্লিটলি রিলেটেড টু ইউর রেসপিরেটরি সিস্টেম। আপনার রেসপিরেটরি সিস্টেম যদি এটাকে সাপোর্ট করে এটা হবে, সাপোর্ট না করলে এটা হবে না। কেন হবে না আমি আপনাকে বুঝাই। আপনি যখন কোনো ভাওয়েল উচ্চারণ করেন, তখন ভাওয়েলটা কি করে জানেন? বায়ুকে আপনার রেসপিরেটরি মানে লাংস থেকে বের করে দেয় উইদাউট এনি কাইন্ড অফ বাধা, কোনো ইম্পেডিমেন্ট ছাড়াই বায়ু বের হয়ে যায়। আর কনসোনেন্ট উচ্চারণ করতে গেলে বাধা পায়। এটা আপনারা জানেন কিনা বলেন তো আমাকে? ইয়েস স্যার। জি দাদা, শুনেছি। এটা আপনারা জানেন। আপনি যেমন দেখেন, আপনি যখন ব্যঞ্জন বর্ণ পড়ছেন দেখবেন ভাগ করছে কণ্ঠ, মূর্ধা, তালব্য, দন্ত, ওষ্ঠ। যেই বর্ণটা যেইখানে বাধাগ্রস্ত হয় ওইটাকে ওই ক্লাসে ফেলা হয়েছে। যেমন প, ফ, ব, ভ, ম, এদেরকে বলা হচ্ছে কি ওষ্ঠ বর্ণ। কারণ দেখবেন টু আটার প, ফ, ব, ভ, ম, ইউ নিড ইউ লিপস, আপনার ঠোঁট লাগবে। ঠোঁট কাটা হলে আপনি জিন্দিগি তো প কইতে পারবেন না। দেখুন ত, থ, দ, ধ, দন্ত ন, আপনি জিন্দিগিতে এই অ্যালফাবেট গুলা দাঁত ছাড়া বলতে পারবেন না, তাই এগুলো দন্তধ্বনি। কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন। এখন ব্যাপারটা তাহলে কি বুঝলাম, ভাবের উচ্চারণ করার সময় আমাদের ভিতর থেকে বেশি এয়ার বের হয়, আর কনসোনেন্টে বাধা পায় তাই কম এয়ার বের হয়, এটা আমাদের ক্লিয়ার। এখন একটা জিনিস ভালো করে বুঝেন, আপনার আমি দেখাই, দেখেন, আপনি যখন সুন উচ্চারণ করবেন, আমি আপনাকে 100 কোটি টাকা চ্যালেঞ্জ করব, আপনি ডবল ও এক লগে উচ্চারণ করার পরে জিন্দিগিতে এক টানে এই এন কে দ্বিতীয় উচ্চারণ করতে পারবেন না। আপনি বলেন দিয়ে পারলে, এই সুন বলার পরে নার বলেন দিয়ে এক লগে পারেন কিনা? জীবনও পারবেন না আপনি, কারণ আপনার ফুসফুস অত পরিমাণ এয়ার ক্যারি তো করতেছে না রে ভাই, যে সে ডবল ও বলার পরে এনটা উচ্চারণ করতে পারবে। মানে জিনিসটা এইভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো সুন আপনি আর পারতেছেন না, সুন বলে থামতে হবে, সুন নার। কিন্তু সুন আটকে যায় জিনিসটা, হয়তো অনেক চেষ্টা করলে পারতে পারেন, বাট কষ্টকর। তো আমাদের তো উচ্চারণ কষ্ট করে পড়লে হবে না, আমাদের ক্লিয়ার করে পড়তে হবে। তাই সুন বলার পরে আপনি জিন্দিগিতে আর একটা ডাবল এন আর একটা এন উচ্চারণ করতে পারেন না। এই জন্য বলতেছে ভাই ইয়ার লিখে দে হয়ে যাবে। কিন্তু আপনি এখান থেকে একটা ও মাইনাস করেন সন, এটাকে আপনি পারবেন, দেখেন সন্ন্যার কোনো সমস্যা নাই। কারণ কি এখন আপনার পর্যাপ্ত পরিমাণ বাতাস আছে, এম আই রাইট? এখন যদিও সন্ন্যার বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে আমাদের নাই। এখন সমস্যা হলো কি, আমাদের কি যে গ্রামার শিখানো হয় আমি নিজের মধ্যে মধ্যে বুঝি না। আমি নিজে যে ইংলিশে ডি গ্রেড পাইছি এর কারণ ছিল এগুলা, উল্টাপাল্টা গ্রামার শিখছি, মানে কাজে লাগে নাই। যাই হোক, এগুলো আমাদের বিষয় না, এগুলো ফালতু কথাবার্তা না, মূল কথায় যাই। এখন মূল কথা হলো কি, একটা ভার্বের দুইটা হাত থাকে, একটা হাত দিয়ে সাবজেক্ট ধরে আর একটা হাত দিয়ে অবজেক্ট ধরে।
এছাড়া আপনি যাই ধরতে যাইবেন দেখতে হবে যে বিভক্তি লাগতেছে কিনা, বিভক্তির প্রয়োজন হলে প্রিপোজিশন দিয়ে আমরা যুক্ত করব। আর আর বিভক্তি না লাগলে প্রিপোজিশন ছাড়াই বসাতে পারবো। এটা বুঝতে পারছি না আমরা সবাই? জি হ্যাঁ দাদা। এখন ব্যাপারটা হচ্ছে, যদি একটা ভার্বের দুইটা হাত থাকে সেটাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর একটা হাত থাকে সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছি ব্যাপারটা? কি বলছি বলেন তো দেখি। দুইটা একটা হাত ভার্বের থাকলে দুইটা হাত ট্রানজিটিভ, থাকলে ট্রানজিটিভ, আর একটা থাকলে থাকলে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ। আপনি কিন্তু পড়ে আসছেন যে যে সকল ভার্ব অবজেক্ট নেয় ট্রানজিটিভ, আর যারা অবজেক্ট নেয় না তারা ইনট্রানজিটিভ। তো অবজেক্ট না নিলে মানে কি, সে একটা হাত নাই বুঝাইছি। বুঝতে পারছেন এবার তাহলে ব্যাপারটা মিলছে? জি 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 জি। মিলছে কিন্তু, হ্যাঁ মিলছে ব্যাপারটা, দেখছেন? এখন ওইটা আমাকে আলোচনার বিষয়বস্তু না, আমি আপনার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব পড়াবো না, ভয় পেন না। আমাদের কথা হইলো ভার্ব কি করবে, তার যে কয়টা হাত থাকে, একটা হাত হোক আর দুইটা হাত হোক, সে সাবজেক্ট আর অবজেক্ট ধারণ করবে কোনো কাহিনীপত্র ছাড়া। কিন্তু অন্য যা কিছুই সে ধারণ করবে সে অ্যাড করে নিবে। এই যে অ্যাড করে নিবে, এখন এই অ্যাডটা কিন্তু ভাই ভার্ব যে কোনো জায়গাতে অ্যাড করতে পারে। কিরকম ভাবে? ভার্ব বলতেছে ভাই আমার দুইটা হাত আছে, আমি একটা সাবজেক্ট করলাম, একটা অবজেক্ট আমি নিলাম, আমার কাছে তো আর কিছু নাই, আমি গরিব মানুষ। এখন মনে করেন যে মনে করেন আমি যদি বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাই। এখন মনে করেন রাত শব্দটা আমি নিয়ে আসতেছি, তাহলে অ্যাট নাইট লাগাইতে হবে। এই যে লাগাইলাম অ্যাট নাইট। আপনি যদি বলেন যে ভাই আমি আমার দুই হাত দিয়ে দুইটা বস্তা লইছি, এখন আর একটা বস্তা নিতে হইবে, একটা ব্যাগ। এন্ড ব্যাগটা আমি কান্দেও নিতে পারি, আবার বুক সামনেও ঝুলিয়ে রাখতে পারি, অনেকভাবে নিতে পারি। একইভাবে সাবজেক্ট এবং অবজেক্ট বাদে যা কিছু আছে মুভ করানো যায়। সাবজেক্ট অবজেক্ট মুভ করা যায়, সেটা পরের বিষয়, ওই বিষয় এখন যাচ্ছি না। আর আপনি যদি বলেন যে অ্যাট নাইটটা ডান দিকে লাগাইবেন, বাক্যের লাগাই দেন। আপনি যদি বলেন যে না না ভাই আমার মন চাইছে পিছন সামনের দিকে লাগাবো, তাহলে কমা দিয়ে লেখেন যে অ্যাট নাইট আই ইট রাইস, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন যে না, এটাকে আমি সাবজেক্টের পরে বসাবো, আই কমা দিয়ে অ্যাট নাইট কমা দিয়ে ইট রাইস, সবগুলাই রাইট। ধরতে পারছেন বিষয়টা কি বলছি? হ্যাঁ জি দাদা। দাদা। এখন বুদ্ধি করে বলতে হবে যে অ্যাট নাইট সামনে পিছে মধ্যে সব জায়গায় যে বইতেছে, এটা কার লগে মিলছে আলোচনাটা, বলেন তো বুদ্ধি করে। কনজাংশনের কনজাংশনের সাথে। ব্রিলিয়েন্ট, সুন্দর অ্যান্সার করছেন। আপনি যদি ঠিক মতো অ্যান্সার করেন, আপনি আমার থেকে পাবেন, প্রশংসা পাবেন। উল্টা পাল্টা অ্যান্সার করলে গালিগালাজ খেতে পারেন, কিছু করার নাই। এবং খেয়াল করে দেখেন কমাগুলো কিন্তু মোটামুটি মিলছে। আপনি চাইলে প্রয়োজন মাফিক এটা এম ড্যাশ দিয়ে আলাদা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কি কিছু বুঝতে পারছেন? হ্যাঁ হুম, দাদা। হ্যাঁ দাদা। বুঝতে পারছেন, গুড। এখন এই এই পুরো আলোচনাটা কেন করছি তারও কিন্তু একটা কারণ আছে, কারণ ছাড়া তো আলোচনা করি নাই, তাই না? সো লেটস সি দা কারণ। চলেন কারণটা আমরা একটু দেখি। মূলত এই উপরের এই বাক্যে এরকম একটা ঘটনা ঘটছে। বাক্যটা মেইনলি কি জানেন? বাক্যটা মেইনলি হলো অ্যাডভান্সিং জেন্ডার ইকুয়ালিটি ইন রুরাল এরিয়াস। এটা হলো সাবজেক্ট, যে গ্রামীণ এলাকাগুলোতে লিঙ্গ সমতার যে বিষয়টা সেটাকে এগিয়ে নেওয়ার ব্যাপারটা। এই যে ভার্ব আসলো কুড, অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব, সিগনিফিকেন্টলি ব্যাপকভাবে কি করতে পারে, বুস্ট করতে পারে। এই যে ভার্ব বাড়াই দিতে পারে, কি বাড়াইতে পারে, ন্যাশনাল প্রোডাক্টিভিটি, ন্যাশনাল প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। এন্ড কি করতে পারে, এবং রিডিউস করতে পারে, মানে দুইটা ধরন আছে, রিডিউস করতে পারে পোভার্টি। কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, এখন আমি আপনাদের আলোচনাটা সহজ করার জন্য এই পার্টটা আলোচনা করবো। টেনশন নিয়ে না যে ভাই মনে হয় পারে না, ভুলে গেছে, তাই আজকে আলোচনা করবো না, ওইরকম না, শিখাবো। ঠিক আছে? কারণ আপনাকে আমি যেটুকু শিখাইছি ওইটুকুর মধ্যেই আই উইল লিমিট মাই ডিসকাশন। তাহলে আমি এটা বুঝতে পারছি যে আম, কি করতে পারে, যে গ্রামীণ অঞ্চলে যদি করছো এটা, হ্যাঁ, গ্রামীণ অঞ্চলে যদি আমরা লি- আস্তে আস্তে হবে, এটা লিঙ্গ সমতার ব্যাপারটা যদি নিতে পারি, তাহলে ন্যাশনাল প্রোডাক্টিভিটি আপনার বাংলাদেশে বাড়বে। তাহলে এই পুরো বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স জেন্ডার ইকুয়ালিটি ইন রুরাল এরিয়াস, বুস্ট করতে পারে কি, অবজেক্ট হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি।
তাহলে এইটা বাদে এই যে দেখেন বাংলাদেশটা অ্যাড করার জন্য প্রিপারেশন লাগছে। এখন আপনি যদি আমার বলেন যে সুমন ভাই তাহলে তো একটা অংশটা আগে নিয়ে যাব, কোনো সমস্যা কি আছে? হ্যালো, দাদা কেটে না কেটে কোনো আসছিল সমস্যা নাই কথা। দাদা কোনো সমস্যা নেই যদি বাংলাদেশ অংশটা যদি আমি কেটে আগে নিয়ে যাই কোনো সমস্যা আছে? না দাদা। না নাই। এই যে আমি আগে কমা দিয়ে আলাদা দিলাম। এখন এই যে আপনার পুরো বাক্যের ক্ষেত্রে ইন বাংলাদেশ, আপনি চাইলেই তো এটার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, পারেন কিনা? পারি দাদা। হ্যাঁ দাদা এই যে আমি লিখলাম এগ্রিকালচার এমপ্লয়েজ ওভার 40% অফ দ্য ওয়ার্কফোর্স হেয়ার। হেয়ার মানে আমি হেয়ার দিয়ে এখানে বাংলাদেশে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে নাকি? বুঝতেছি। তাহলে এই যে দেখেন হেয়ার কেটে দিব, হেয়ার কেটে আমি এখানে লিখবো হোয়ার। এই যে আমি লিখলাম হোয়ার। হোয়ার দেখেন আমি কিন্তু কমার বাম পাশে লিখছি, ডান, ঠিক আছে। হোয়ার বাকিটা তাহলে কয় পেশ করে বসাই দেবো, কি বসাবো? যে কালচার ক্যান সরি এগ্রিকালচার এমপ্লয়েজ ওভার 40% of the workforce. হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পারছেন? হ্যাঁ জি হ্যাঁ দাদা। বুঝতে পারছি জি দাদা। এখন আপনি যদি বলেন যে ভাই বাংলাদেশের যে অ্যাডজেক্টিভ ক্লজ এইটাকেও আমি নন রেস্ট্রিকটিভ ধরে কমা দিয়ে আলাদা করব, তাহলে হয়ার আগে আপনি একটা কমা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ দাদা। বুঝতে পারছি। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স ডেভেলপমেন্ট। কেমন লাগলো বলেন? অনেক ভালো ভালো দাদা। লাগছে দাদা। আগে পড়তে ভয় পেতাম নিউজ পেপার। অনেক রিয়েল ভিন্নভাবে শিখতেছি দাদা। এক্সিলেন্ট এক্সিলেন্ট দাদা। ভালো লাগতেছে দাদা এখন আমি যে এখানে এই যে রিডিউস দিয়ে একটা পার্ট ছিল বাদ দিছি, এটা কিন্তু কারণ আছে, এটা পরবর্তী আলোচনায় পাবেন আপনারা, ঠিক আছে? তো পত্রিকাটা কিন্তু আপনাকে এইভাবে পড়তে হবে এবং আপনাকে লিখতে হবে, লিখে আমাকে মেইল করতে হবে যে সুমন ভাই আমি লিখছি, আপনি একটু দেখেন আমার ভুলভ্রান্তি আছে কিনা। মানে কি, সেন্টেন্সটাকে এরকম ভেঙে চুরে লিখবেন, লিখে আমাকে mail করবেন, মেল করে আমাকে বলবেন যে ভাই লিখছি দেখেন ঠিক আছে কিনা। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ দাদা স্যার স্যার হ্যাঁ, বলেন স্যার। স্যার অন্য কোনো সেন্টেন্স যদি মানে লিখি স্যার এরকম ধাঁচের লিখে আপনাকে মেল করলে হবে অবশ্যই ভ্যারাইটিস হবে, হিসেবে? কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো এখানে। আমি দাদা যদি একটা কোয়েশ্চেন ছিল। বলেন, শুনতেছি। দাদা নিউজ পেপারে পুরাটা পড়তে গেলে দাদা একটা সময় চলে যায়, আমি কি যে কোনো একটা পার্ট নিয়ে ধরে ওইটা অ্যানালিসিস করে ভেঙে ভেঙে লিখবো প্রতিদিন? এটা আপনার উপরে, আপনি ফাঁকিবাজি করেন না, মন দিয়ে পড়েন, ভালো হবে, ঠিক আছে? আপনার আমরা যখন প্রথম প্রথম পড়তাম আমাদের অনেক সময় লাগতো, ঠিক আছে? সো আপনার মানে উম, ই করেন না, ফাঁকিবাজি করেন না, ঠিক? ওকে, আচ্ছা দাদা। মাছ তাহলে বিদায় নিচ্ছি। রাত 12টা বেজে গেছে গা, ভালো থাকেন সবাই, ঠিক আছে? বাই বাই। গত দিনের এবং আজকের ক্লাসটা আপলোড দিলে ভালো হয়, গতকালের ক্লাস বহু আগে আপলোড হয়ে গেছে, তাহেরা ফেরদৌস ম্যাডাম, ঠিক আছে? আজকের ক্লাস মানে আজকে আবার আপলোড হয়ে যাবে, ঠিক আছে? গতকালের ক্লাস বহু আগে আপলোড হয়ে গেছে, ভালো করে দেখেন আপনি, ঠিক আছে? ওকে, বাই বাই, থ্যাংক ইউ ভেরি মাচ, রাখছি। গুড নাইট।